পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব ১৬। পিছন থেকে ইনায়ার কাঁধে হাত পড়তে চমকে ওঠে ইনায়া। ভয়ার্ত চেহারায় পিছনে ফিরে তাকায়। পিছনে তাকিয়ে দেখে তাসলিমা চৌধুরী দাঁড়িয়ে আছে। ইনায়া ফের সামনে তাকায়। তাসলিমা চৌধুরী কাতর গলায় বললেন, আমার উপর তোর খুব রাগ তাই রে? আমার জন্য আজ তোর জীবনটা এলোমেলো হয়ে গেল? সবটা আমার দোষ? ইনায়া সামনে তাকিয়ে বলল, কেন নিজেকে দোষারোপ করছ মা? সবটা আমার ভাগ্যের দোষ। ভাগ্যের দোষে আমার সাথে এমন হয়েছে। আমি জানি সবটা আমার জন্যই হয়েছে। কেন এসেছ বলো? তাসলিমা চৌধুরী মেয়ের মুখের দিকে তাকান। মেয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে খুব অভিমান হয়েছে সবার উপর। তাসলিমা চৌধুরী ইনায়াকে ঘুরিয়ে নিজের দিকে ফেরান। ইনায়া মায়ের দিকে তাকায়। তাসলিমা চৌধুরী বলেন, আমার সাথে একটু ঠিক করে কোথাও বলিস না। আমি জানি আমি খুব অপরাধ করে ফেলেছি। তাই বলে কি আমার সাথে কথা বলবি না? ইনায়া হালকা হেসে বলল, মা তুমি ভুল ভাবছ। আমি আগের মতো কথা বলা পছন্দ করি না। চুপচাপ থাকতে ভালো লাগে। সেজন্য চুপ করে থাকি। তাই বলে এই না আমি তোমার সাথে রাগ করে কথা বলি। তাসলিমা চৌধুরী ডুকরে কেঁদে ওঠেন। মায়ের কান্না দেখে বিচলিত হয়ে পড়ে ইনায়া। মাকে জড়িয়ে নেয় বুকের সাথে। ইনায়ার চোখে পানি নেয়। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে। আর কত কাঁদবে? মাকে সান্ত্বনা দেয়। সব ঠিক হয়ে যাবে বলে। মেয়ের সাথে কিছু সময় থেকে ছাদ থেকে নেমে যান। চারপাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ধরণীর বুকে অন্ধকার নেমে এসেছে। নিজের রুমের বেলকনিতে বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। মর্ম মায়ের কোলে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। ইনায়া মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মেয়েটাই যে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। ইনায়া মর্মকে বিছানায় শুইয়ে দেয়। তারপর বেলকনিতে চলে আসে। একটু পর মেঘ আসে ইনায়ার রুমে। মেঘ উকিঝুঁকি দিয়ে দেখে মর্ম বিছানায় ঘুমাচ্ছে। তাহলে ইনায়া নিশ্চয় বেলকনিতে আছে। মেঘ বাঁকা হেসে বেলকনিতে পা বাড়ায়। ইনায়া মনোযোগ দিয়ে ফোন দেখছে। মেঘ ধীর পায়ে এগিয়ে আসে। পিছনে থেকে এসে ইনায়ার ফোন ছো মেরে নিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় চমকে ওঠে ইনায়া। অবাক হয়ে পিছনে ঘুরে মেঘ দেখে থেমে যায়। থমথমে মুখে দাঁড়িয়ে থাকে। ইনায়া কিছু বলছে না দেখে মেঘ নিজেই বলল, কথা বলবি না আমার সাথে? নিশ্চুপ ইনায়া। মেঘ আবার বলল, কি রে কিছু বলছি তো। ইনায়া মেঘের চোখের দিকে তাকায়। মেঘ ইনায়ার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। ইনায়া চোখ সরিয়ে নেয়। মেঘ তখনও তাকিয়ে আছে। তারপর বলল, বিয়ে করবি না আমায়? দেখ তুই যতই না না করিস না কেন তোকে আমি বিয়ে করবই। আমার মনের বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করবে মেঘ ভাইয়া? সহসা ইনায়ার কথায় চুপ করে যায় মেঘ। তারপর ভাবুক হয়ে বলল, মোটেও না। আমি তোর মনের ইচ্ছাতেই তোকে বিয়ে করব। কিভাবে? আমি তো রাজি না। অবাক হয়ে বলল ইনায়া। ইনায়ার কথায় বাঁকা হেসে বলল, ভালোবাসা দিয়ে? হোয়াট? শোনো মেঘ ভাইয়া আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কেন এমন করছ? আমি খুব ভালো আছি আমাকে ভালো থাকতে দাও না প্লিজ। কেন আমার লাইফে ঢুকে আমার জীবনটা এলোমেলো করতে চাইছ? তুই কেন বুঝতে চাইছিস না ইনায়া? তোকে আমার প্রয়োজন। তোকে আমি ভালোবাসি। তুই আমাকে বিয়ে করলে মর্ম একটা বাবা পাবে। আমি মর্মর বাবা মা সব। তুমি এর এসো না প্লিজ। আমাদের যে সম্পর্কটা আছে সেটা অন্তত নষ্ট করো না। আমি আর কোনো সম্পর্ক হারাতে চাই না। মেঘ অবাক হয়ে বলল, মানে? সম্পর্ক নষ্ট হবে কেন? তুমি অবুঝ নও মেঘ ভাইয়া। আমি যা বলেছি স্পষ্ট বলেছি। না বোঝার কিছু নেই? সত্যি আমি বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বল না প্লিজ। ইনায়া করুণ কণ্ঠে বলল, কয়েক বছর আগে আমি মাকে বলেছিলাম, মা আমাকে তোমরা ইমরান ভাইয়ার সাথে বিয়ে দিও। অন্য কারোর সাথে দাও। আত্মীয়তার মধ্যে আর কোনো সম্পর্ক বাড়িও না। এতে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু আমার মা তো মায়ে আমার কথা শুনল না। সে বিয়ে দেবে মানেই দেবে। মার ধারণা কোনো সম্পর্ক নষ্ট হয় না। এতে করে নাকি সম্পর্ক আরও গভীর হবে। কিন্তু দেখো সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এখন আর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। কেন নেই?
বিয়ে নামক শব্দটার জন্য। কেন বিয়ে দেবে আর কেনই বা সম্পর্ক নষ্ট হবে তুমিই বলো? মেঘ চুপ করে ইনায়ার কথাগুলো শোনে। ইনায়া ভুল কিছু বলেনি, আবার পুরোটা সঠিকও বলেনি। কারণ সবাই তো আর এক হয় না। কিন্তু তাই বলে সে ইনায়াকে বিয়ে করবে না? এটা তো হবে না। মেঘ মুখে হাত দিয়ে বলে, তোর সব কথায় মানলাম। কিন্তু আমাকে বিয়ে করলে কোনো সম্পর্ক নষ্ট হবে না। আমি তোকে বলছি। ইনায়া তাচ্ছিলের হেসে বলল, তুমি এতটা শিওর হচ্ছ কেমনে? আমার বিশ্বাস বাসার সবাই সবটা মেনে নেবে। তোমার বিশ্বাস তোমার পকেটে ভরে রাখো। সেরকম কিছুই হবে না। আর না আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। মেঘ এবার রেগে যায়। অনেকক্ষণ ধরে ইনায়ার বকর বকর শুনছে। আর পারছে না। ভালোবাসে বলে চুপ করে সব শুনছে, তা না হলে মেঘরাজ চৌধুরী এক কথা দুবার বলা পছন্দ করে না। মেঘ রেগে ইনায়ার হাত চেপে ধরে বলল, শোনো, আমি এত অজুহাত শুনতে আসি নাই। তোকে বিয়ে করব মানে বিয়ে করবই। দিস ইজ মাই ডিসিশন। এখন তুই কি করবি আর না করবি আই ডোন্ট কেয়ার। বুঝেছিস না? বুঝলে তোর এই মোটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। ইনায়া অবাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। ইনায়ার মনে একটা কথায় আসছে। তুমি কেন আগে বললে না মেঘ ভাইয়া? তাহলে আমার জীবনটা অন্য রকম হতো। মনের কথা মনেই রেখে দিল ইনায়া। সেটা আর মুখে আনল না। মেঘ ইনায়ার হাত ছেড়ে দূরে সরে দাঁড়াল। ইনায়া স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নেয়। খুব রাগ হচ্ছে ইনায়ার উপর না, নিজের উপর। সময় থাকতে বলে দিলে তাকে আজ এই দিন দেখতে হতো না। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ। ইনায়া মেঘকে দেখছে। সে কোনো বাচ্চা মেয়ে নয় যে মেঘের ভালোবাসা বুঝবে না। সে সবটাই বোঝে। কিন্তু বুঝেও অবুঝের মতো থাকতে হয়। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। সবাই চুপচাপ খাচ্ছে। যেন একটু আগে কোনো ঝড় বয়ে গেছে, কিন্তু সেরকম কিছু না। কিন্তু মেঘ খেতে খেতে যা বলল তা শুনে খাবার টেবিলের সবাই মেঘের দিকে তাকায়। চলবে গাইস, সামনের পর্বে ধামাকা হবে। কি হতে পারে গেস করুন। পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব 17। বাবা, আমি ইনায়াকে বিয়ে করব। তোমরা বিয়ের সমস্ত ব্যবস্থা করো। খাবার টেবিলে খাওয়ায় মগ্ন সবাই। তখনই কথাটা বলে মেঘ। মেঘের কথায় সবাই বিষম খাওয়া মতো মেঘের দিকে তাকায়। মেঘ খাবার প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছে। উপস্থিত সকলেই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। মেঘের কথায় সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে ইনায়া। ইনায়া অবাক হয়ে মেঘের দিকে তাকায়। মেঘের কোনো হেলদোল নেই। রাশেদ চৌধুরী অবাক হয়ে বললেন, কি বলছো রাজ? মেঘ এবার মুখ তুলে তাকাল। একে একে সবার দিকে তাকাল। সবার মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই খুব অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা। যেখানে ইনায়া নিজেই রাজি নয় সেখানে বিয়ে করার বিষয়টা তো অন্য রকম। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, যা বলেছি ঠিক বলেছি। ইনায়া বিয়েতে রাজি। তোমরা বিয়ের ব্যবস্থা করো। ইনায়া বারবার চমকে উঠছে মেঘের কথা শুনে। মুখে যে খাবার দিছিল সেগুলো কোনো রকমে গিলে খেল। উপস্থিত সবাই এবার ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়া পানির গ্লাস হাতে নিয়ে পানি খেল। তারপর সবার দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, মেঘ ভাইয়া যা বলছে সব মিথ্যা। আমি এ বিয়ে করতে চাই না। ইনায়ার কথায় মেঘ বলল, তুই এখন এ কথা বলছিস কেন? একটু আগেই না বললি তুই আমাকে বিয়ে করতে চাস? হোয়াট? আমি কখন বললাম? তুমি নিশ্চয়ই জেগে জেগে স্বপ্ন দেখছ। মেঘ মনে মনে বাঁকা হেসে বলল, তোকে আজ রাজি করিয়েই উঠব। তার আগে নয় ডিয়ার প্রেসি। মেঘ সিরিয়াস হয়ে বলল, দেখ ইনায়া, বাসার সবাই রাজি, তাহলে তোর রাজি হতে সমস্যা কোথায়? ইনায়া অবাক হয়ে বলল, বাসার সবাই রাজি মানে? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে? ইনায়া রাগে ফুলছে। কেন তার কথাটা কেউ বুঝতে চাইছে না? কেন তার কথার কোনো দাম নেই? ফিরোজা চৌধুরী টেবিল ছেড়ে উঠে আসেন। ইনায়ার পাশে দাঁড়িয়ে ইনায়ার কাঁধে হাত রেখে বলল, আমার ছেলেকে বিয়ে করে নে ইনায়া মা। ইনায়া আশ্চর্য হয়ে গেছে ফিরোজা চৌধুরীর কথায়। ইনায়া অবাক হয়ে বলল, বড় মা তুমিও বলছ? তোমার তো রাজি হওয়ার কথা নয়। তাহলে তুমি এই কথা বলছ কেন? ফিরোজা চৌধুরী কিছুক্ষণ চুপ করেন। রাশেদ চৌধুরীর দিকে তাকান।
তিনি সহধর্মিণীর দিকে তাকিয়ে আছেন। শুধু তিনি নন, সবাই অবাক হয়েছে। ফিরোজা চৌধুরী হালকা হেসে বললেন, শোন মা, আমি জানি তুই খুব অবাক হচ্ছিস। তুই হয়তো এটা ভাবছিস আমি কেন তোকে রাজের বউ হিসেবে মেনে নিচ্ছি। তাহলে শোনো, আমিও প্রথম সেদিন রাজের মুখে তোর কথা শুনলাম। রাজ তোকে ভালোবাসে। তখন খুব অবাক হয়েছিলাম। সাথে প্রচণ্ড রাগ হয়েছিল। তখন থেকে আজ 2টা দিন আমি অনেক ভেবেছি। কখনো মনে হয়েছে এটা কখনোই সম্ভব নয়। আবার কখনো মনে হয়েছে কেন সম্ভব নয়। শেষমেশ অনেক ভেবেই আমি একটা সিদ্ধান্ত নিলাম। রাজ যেহেতু তোকে ভালোবাসে, তাহলে আর না করে কি করব? বরং মেনে নিলেই সব সমস্যা সলভ হবে। অবশ্য আমি কাউকে আমার সিদ্ধান্তের কথা বলিনি, এমনকি তোর বড় আব্বুকেও না। আমার বিশ্বাস চৌধুরী পরিবারের কারোর অসম্মতি থাকতে পারে না। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। তোর অন্ধকার জীবন শেষ হয়ে একটা সুন্দর আলোকিত জীবন হবে। মর্মা একটা বাবা পাবে। এটাই তো অনেক। তুই কি সত্যি রাজকে বিয়ে করতে চাস না ইনায়া? ইনায়া স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাসলিমা চৌধুরী বড় জায়ের দিকে তাকিয়ে আছে। তিনি কখনোই ভাবেননি তিনি এত সহজেই সবটা মেনে নেবেন। রফিক চৌধুরী বড় ভাইকে জিজ্ঞেস করেন, ভাইজান, ভাবি এসব কি বলছে? তিনি একটা নিঃশ্বাস নিয়ে বললেন, আমাকে এ ব্যাপারে সে কিছু বলেনি। আর রাজ যদি ইনায়াকে বিয়ে করে সুখে থাকে, তাহলে আমার কোনো দ্বিমত নেই রফিক। আর তোদের ডিসিশনটাও জানিয়ে দে, তাহলে সবার জন্য ভালো হবে। ভাইজান, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু কি? ইনায়া তো রাজি হতে চাই না। তাহলে ওটা তুই রাজের উপর ছেড়ে দে। ও নিজেই রাজি করিয়ে ফেলবে। জিবি। মেঘ খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। কাউকে কিছু না বলে সোজা ইনায়ার হাত ধরে হাঁটা ধরে। সহসা এমন হওয়ায় ইনায়া হা হয়ে যায়। তার সাথে এগুলো হচ্ছেটা কি? ইনায়া চেঁচিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। মেঘ কিছু না বলে ছাদে নিয়ে আসে ইনায়াকে। ইনায়া বলল, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? ওভাবে বড়দের সামনে থেকে টেনে আনলে কেন? আমি যদি মুখ ফসকে সবার সামনে বেফাস কথা বলে ফেলি, তখন এর থেকেও বেশি লজ্জা পাইতি তুই। এজন্যই তো সবার সামনে থেকে সুন্দর করে টেনে আনলাম। তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছ। নিজের সীমার মধ্যে থাকো। এভাবে হুটহাট আমাকে টাচ করবে না। আচ্ছা, আমি কি করেছি শুনি? এখনো পর্যন্ত তো কিছুই করিনি। শোন, এত কথা বলার সময় নেই আমার। যার জন্য তোকে এখানে এনেছি সেটাই বলি। ইনায়া রুক্ষ কণ্ঠে বলল, তোমার এত ড্রামা আমার জাস্ট অসহ্য লাগছে মেঘ ভাইয়া। প্লিজ বন্ধ করো এসব। আমি আর নিতে পারছি না। আমি তোকে ভালোবাসি ইনায়া। ইনায়া মুখে হাত দিয়ে বলল, আমার একটা প্রশ্নের উত্তর দিবে? বল, তুমি আমাকে ভালোবাসো কেন? মেঘ ইনায়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, কেন বাসি সেটা জানি না। যবে থেকে বুঝতে শিখেছি ভালোবাসার মানে কি, তবে থেকেই তোকে ভালোবাসি ইনায়া। নিজের থেকেও বেশি। তোকে ভালোবাসতে কোনো কারণ লাগে না আমার। নিজের অজান্তেই হয়ে যায়। আমি ভেবেছিলাম বিদেশ থেকে এসে তোকে জানিয়ে দেব, আর বাসার সবাইকে। তারপর দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। কিন্তু হুট করে তুই বিয়ে করে ফেললি, আর আমি নিজের মনের কথাটাও বলতে পারলাম না। ওই সময় বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কোথা গিয়ে যেন একটা বাধা আসছিল। তোকে অনেকবার মানা করা সত্ত্বেও তুই বিয়ে করে নিলি। তারপর আমি পুরো দিশেহারা হয়ে পড়ি। তোকে ছাড়া থাকতে হবে ভেবেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। কোনো দিন ভাবিনি তোকে পাওয়ার চান্স পাব। যখন শুনলাম ইমরান তোকে ঠকিয়েছে, তখন খুব খুশি হয়েছিলাম, এই ভেবে যে এবার অন্তত তোকে পাব। বিশ্বাস কর, আমি হাল ছেড়ে দিয়েছিলাম। যে ক্যারিয়ারের জন্য বিদেশ গিয়েছিলাম সেটাই মন দিতে পারতাম না। সবসময় তোর মুখ ভেসে উঠত। তারপর মা যখন জানালো তোদের ডিভোর্স হয়ে গেছে, তখন আবার নিজের ক্যারিয়ারে ফোকাস করলাম। নিজেকে পারফেক্টলি তৈরি করে দেশে পাড়ি জমালাম। মেঘ একটু দম নিয়ে বলল, তারপর ছোট আব্বুর পিছনে লাগলাম। তোকে নানাভাবে ব্ল্যাকমেইল করে দেশে আনলাম। কিন্তু তুই তো ইনায়া একবার জেদ ধরে বসে আছিস। কোনো মতে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিস না। কিন্তু কেন ইনায়া? আমাকে কি একটু ভালোবাসা যায় না?
একটু ভালোবাসলে কি খুব অপরাধ হয়ে যাবে? ইনায়া মনোযোগ দিয়ে শুনল মেঘের কথা। ইনায়া নিজেই দ্বিধায় আছে। কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছে না। মেঘের আকুতি ভরা কণ্ঠ, মেঘের চোখে নিজের জন্য যে ভালোবাসা, সেটা ইনায়া কারোর চোখে দেখেনি, কিন্তু ওই যে কিন্তুটা থেকেই যাচ্ছে, যার জন্য এত কিছু হচ্ছে। ইনায়ার ভাবনার মাঝেই মেঘ বলল, কি রে, তোর উত্তর তুই পাসনি? তাহলে এবার আমার উত্তর দে। বিয়ে করবি আমায়? যদি না করিস তাহলে আজকের পর কখনো তোর সামনে আসব না। আর যদি? ইনায়া অনেক ভেবে চিনতে কঠিন সিদ্ধান্ত নেয়। চলবে গাইস, আরেকটু অপেক্ষা করুন। সামনের পর্বে সব মিটে যাবে। কি হয় না হয় কালকের পর্বে জানতে পারবেন। কালকে লেখায় একটু মন বাসাতে পারছিলাম না, তবুও লিখলাম। রাতে দেওয়ার কথা থাকলেও দিতে পারিনি, হঠাৎ করে ওয়াইফাই চলে যাওয়ার কারণে। আজকের পর্বটা হয়তো অগোছালো হয়ে গেছে, প্লিজ মানিয়ে নিবেন। ধন্যবাদ। পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব 18। তোমাকে বিয়ে করতে রাজি মেঘ ভাইয়া। ইনায়ার কথায় চমকে তাকালো মেঘ। খুশিতে চোখ ঝলমল করে। আচমকা ইনায়াকে জড়িয়ে ধরে মেঘ। ইনায়া ঘাবড়ে গেল। ইনায়া নিজেকে সামলে নেয়। মেঘ ইনায়াকে জড়িয়ে ধরে বলল, আমি খুব খুশি ইনায়া। আমার লাইফের বেস্ট একটা দিন। আমি তোকে কথা দিচ্ছি, তোকে কখনো কাঁদতে দেব না। সবসময় হাসি খুশি রাখব। আমার ভালোবাসা দিয়ে তোর সব কষ্ট দুঃখ ভুলিয়ে দেব। ইনায়া আলতো করে মেঘের পিঠে হাত রাখে। ইনায়া চোখে পানি। মেঘ খুশিতে কাঁদছে। ইনায়ার চোখের এক ফোঁটা পানি মেঘের ঘাড়ে পড়ে। হঠাৎ করে মেঘ ইনায়ার থেকে ছিটকে দূরে সরে দাঁড়ায়। মেঘ অপরাধীর ন্যায় বলল, সরি ইনায়া। ইনায়া অবাক হয়ে বলল, কিসের জন্য? মেঘ মাথা নিচু করে বলে, তোর অনুমতি ছাড়াই তোকে টাচ করছি, জড়িয়ে ধরেছি। এই এম সরি। মেঘের কথায় ইনায়া হাসল। তারপর বলল, একটু আগে যে হাত ধরে টেনে আনলে তখন মনে ছিল না? মেঘ ইনোসেন্ট ফেস করে তাকায়। ইনায়া স্বাভাবিকভাবে বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো কিছু বললাম না। বাটের পর যেন না হয়। মেঘ ফট করে বলল, তখন তো তুই আমার বিয়ে করা বউ হবি। বুকে টাচ করতে আবার পারমিশন লাগে নাকি? ইনায়া ভ্রু দলা করে তাকায়। মেঘ হেসে বলল, আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। এখন চল, বিয়ে করতে হবে। ইনায়া আশ্চর্য হয়ে বলল, হোয়াট? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এখন বাজে কয়টা? এই মাঝ রাতে তুমি বিয়ে করতে যাবা? মেঘ মাথা চুলকে হেসে বলল, আসলে বুঝছি, আমাকে ভালোবেসে তোমার মাথাটা পুরো গেছে। মেঘ হাসছে। মেঘের হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়া। মনে মনে ভাবে, এই বলাটা আগে বললে সবকিছু সুন্দর হতো মেঘ ভাইয়া। কিন্তু কি করার, ভাগ্যে যা থাকবে তা তো হতে দিতেই হবে। লাস্ট পর্যন্ত তুমি হয়তো আমার ভাগ্যে ছিলে। আমার মতো একজন আনলাকি পার্সনকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে আগলে নিচ্ছ। রাতটা কোনো রকমে কেটে যায়। সকাল হতেই বিয়ের আয়োজন শুরু করে। খুব সাদামাটা ভাবেই বিয়ে হবে দুজনের। চাইলেই তারা খুব ধুমধাম করে বিয়ে দিতে পারত, কিন্তু ইনায়ার কথা ভেবে করেনি। বাইরের কেউ আসবে না, শুধু বাসার কজনই থাকবে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এল। ইনায়া সিম্পল সেজেছে। যেটুকু সেজেছে তা সবটুকু সানায়া সাজিয়ে দিচ্ছে। সকালে মেঘ নিজে গিয়ে ইনায়ার জন্য বিয়ের শাড়ি কিনে এনেছে। দুজনের সাথে ম্যাচিং করে মর্মের জন্য জামা কিনে এনেছে। মর্ম তো মহাখুশি। মেঘের হাত ছাড়ছে না। সবসময় মেঘের সাথে আছে মর্ম। ইনায়াকে সাজিয়ে সানায়া নিজে রেডি হতে চলে যায়। রুমে একা দাঁড়িয়ে আছে সানায়া। ইনায়া হেঁটে রুম থেকে বেলকনিতে গিয়ে দাঁড়াল। শান্ত চাহনিতে বাইরে তাকিয়ে আছে। তখন ফোন বেজে ওঠে। ইনায়া ঘাড় ঘুরিয়ে টেবিলের উপর তাকায়। ফোনের স্ক্রিনে ছোট আব্বু নামে সেভ করা নাম্বার জ্বলজ্বল করছে। ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নেয়। তারপর ফোন রিসিভ করে সামনে ধরে। ফোনের ওপাশে তার ছোট চাচ্চুর পুরো ফ্যামিলি তার দিকে তাকিয়ে আছে। ইনায়া হাসি মুখে তাকিয়ে আছে। ইনায়ার ছোট আব্বু বলল, তোর সিদ্ধান্তে আমরা খুব খুশি হয়েছি ইনায়া মামনি। আমি সবসময় চাইতাম তোর জীবনে এমন একজন কেউ আসুক, যে তোকে তার নিজের থেকেও বেশি ভালোবাসবে।
শেষমেশ আমার মনের আশাটা পূরণ হল। আমাদের মেঘের মতো ছেলে কি না তোকে ভালোবাসে। এটা সত্যি অবিশ্বাস্য লেগেছে। এতদিন নিজের ভিতরে সবটা লুকিয়ে রেখেছে। তুই সত্যি খুব লাকি মামনি। মেঘের মতো একজন ছেলেকে স্বামী হিসেবে পাবি। ইনায়া মৃদুস্বরে বলল। হয়তো বা। ইনায়ার ছোট আম্মু বলল। ইনায়া আমরা নেক্সট উইকে দেশে আসছি। তখন তোদের বিয়ের আনন্দ করে নেব। এখন তো আসা পসিবল নয়। তাই নেক্সট উইকে আসব। তোর ছোট ভাই বোনগুলো তোর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ইনায়া মুচকি হেসে বলল। সে এসো। তাড়াহুড়ো করার দরকার নেই। সময় নিয়ে তারপর আসবে। তোমাদের জন্য অপেক্ষা করব। ইনায়ার চাচাতো ভাই রাফি বলল। আপু তোমার বিয়েতে আমরা খুব মজা করতে চাইছিলাম। বাট কিছুই হল না। আমরা নেক্সট উইকে এসে সানু আপুর বিয়েতে এনজয় করব কিন্তু। ইনায়া অবাক হয়ে বলল। সানুর বিয়ে মানে? ওমা তুমি জানো না? না তো ভাই। আমাকে একটু বল। আমরা দেশে এসে সানু আপুর জন্য ছেলে দেখব। দেন আপুকে বিয়ে দিয়ে বিদায় করব। রাফির কথা শুনে খিলখিল করে হেসে দেয় ইনায়া। ইনায়ার দেখা দেখি রাফির আব্বু আম্মু হেসে দেয়। রাফির বোন রামিসা বলল। তোমরা সবাই খুব খারাপ। আমাকে ইনভাইটও করলে না। ইনায়া ইনোসেন্ট ফেস করে বলে। ওলে আমার বনুটা। রাগ করে না শোনা। নেক্সট উইকে তো আসছো, তখন তোমাকে ইনভাইট করা হবে। মেঘ ইনায়ার খোঁজে ইনায়ার রুমে আসে। রুমে ইনায়াকে না পেয়ে প্রথম ওয়াশরুম দেখে। সেখানে না পেয়ে বেলকনিতে যায়। ইনায়াকে ফোনে কথা বলতে দেখে এগিয়ে যায়। স্কিনে ছোট চাচ্চুর পরিবার দেখে মুচকি হেসে বলল। আসসালামু আলাইকুম ছোট আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমাদের খুব মিস করব। আমরাও। তোমরা কবে আসবে ছোট আব্বু? নেক্সট উইকে আসব। এখন আসতে চেয়েছিলাম বাট হল না। রাফির এক্সাম আছে। রাফি চেঁচিয়ে বলল। ব্রো তুমি কাজটা একদমই ঠিক করলে না। আর কিছু দিন ওয়েট করতে। বড় আপু তো আর হারিয়ে যাচ্ছে না। তোমার সামনেই থাকত। রাফির কথা শুনে মেঘ বলল। খুব পাজি হয়ে গেছ তাই না? বড়দের সামনে এভাবে কথা বলে? রাফি কলার উঁচিয়ে বলে। উফস ব্রো। তুমি লজ্জা পাচ্ছ কেন? আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে। সামান্য কথায় কেউ লজ্জা পায়? ইনায়া ছোট আব্বু রাফিকে চোখ গরম করে বলল। আহ রাফি। ভদ্রভাবে কথা বলো। ও তোমার বড় ভাই। সম্মান দিয়ে কথা বলবে। বাবার কথায় মাথা নিচু করে বলে। সরি ব্রো। আমি মজা করে বলছিলাম। মেঘ হেসে বলল। রাফি আমি কিছু মনে করি নাই। তুই সরি বলছিস কেন? ভাই বোনেরা একটুকু মজা করতেই পারে। কিন্তু বড়দের সামনে এভাবে কথা বলবে না। ঠিক আছে ব্রো। মেঘ মুচকি হাসল। তার ছোট আব্বু আর ছোট আম্মু বলল। কংগ্রাচুলেশনস মেঘ ইনায়া। তোদের বিবাহিত জীবন সুখের হোক। সবসময় একে অপরের হাত ধরে সবকিছু মোকাবেলা করবি। কখনো কারোর হাত ছাড়বি না। মেঘ মুচকি হেসে ধন্যবাদ জানাল। ইনায়া চুপ করে রয়। তারা কল কেটে দেয়। মেঘ ফোনটা ইনায়ার হাত দিয়ে বলল। কি ভাবছিস? ইনায়া মাথা তুলে তাকিয়ে বলল। তেমন কিছু না। মেঘ ইনায়ার হাত ধরল। ইনায়া মেঘের দিকে তাকাল। মেঘ বলল। চল একে অপরের হাতে হাত রেখে বাকিটা জীবন একসাথে থাকি, একসাথে বাঁচি। আজকে প্রমিস করলাম। আমি মারা যাওয়ায় আগ পর্যন্ত তোর এই হাত কখনো ছাড়ব না। নিজের সবটা দিয়ে এই হাত আমি আগলে রাখব। মেঘের কথায় ইনায়ার চোখে পানি চলে আসে। মেঘ সয়ত্নে ইনায়ার চোখের পানি মুছে দেয়। ইশারায় কাঁদতে মানা করে। চলবে। পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব ১৯ বিয়ে স্পেশাল। ড্রয়িং রুমে একজন বয়স্ক লোক বসে আছেন। তার সাথে কথা বলছেন রাশেদ চৌধুরী আর রফিক চৌধুরী। মেঘ ইনায়াকে নিয়ে নিচে নেমে আসে। তাদের পিছন পিছন সানায়া আসছে। কাজী সাহেব অপেক্ষা করছেন বিয়ে পড়ানোর জন্য। মর্ম মেঘের কোলে। দুজনকে দেখে সকলে মুচকি হাসেন। মেঘ সোফায় বসল। ইনায়া দাঁড়িয়ে ছিল। সানায়া ইনায়াকে সোফায় বসিয়ে দেয়। রাত ৯টার বেশি বাজে। কাজী সাহেব তারা দিচ্ছেন। রাশেদ চৌধুরী কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলেন।
ইনায়ার বুক ধক করে ওঠে। ইনায়ার হাত পা কাঁপছে। মনের মধ্যে কেমন অজানা ভয় কাজ করছে। তার জীবনে কম কিছু তো আর হয়নি। অনেক কিছু ফেস করতে হয়েছে। এরকম একটা দিনে মনের মধ্যে ভয় কাজ করবেই। একবার যদি মনের মধ্যে কোনো ভয় ঢুকে যায় তাহলে সেটা সরানো খুব একটা সহজ নয়। ইনায়ার ভাবনার মাঝেই মেঘ তার হাত শক্ত করে চেপে ধরে। ইনায়া মেঘের দিকে তাকাল। মেঘ ইশারায় আস্থা রাখতে বলে। ইনায়া মৃদু হাসে। মর্মর দিকে তাকিয়ে দেখে মেঘের কোলে ঘাপটি মেরে বসে বসে হাসছে। মেয়ের মুখের হাসি দেখে ইনায়ার ভালো লাগে। তার এই ছোট্ট জীবনে তার মেয়েটুকুই তো আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। প্রথমে মেঘের বিয়ে পড়ান, তারপর ইনায়ার। মেঘ ফটাফট কবুল বলে দেয়। এতটাই দ্রুত বলে ফেলছে যে বয়োজ্যেষ্ঠরা হেসে ফেলেন। কাজী সাহেব ইনায়াকে কবুল বলতে বলেন। ইনায়া চুপ করে আছে। চোখের কার্নিশে জল জমে গেছে। আজ থেকে কয়েক বছর আগে ঠিক এখানেই তার প্রথম বিয়ে হয়েছিল। বাবার কথায় ইনায়া তার দিকে তাকান। রফিক চৌধুরী বলেন, মা রে কবুল বল। সবাই অপেক্ষা করছে তো। তুই নিশ্চয় আগের কথা ভাবছিস। ওগুলো সব মাথা থেকে ঝেড়ে ফেল, নতুন করে স্বপ্ন দেখ মা। এবার সব ভালো হবে। আর কিচ্ছু খারাপ হবে না। বাড়ার কথায় চোখ বন্ধ করে নেয় ইনায়া। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। ইনায়া চোখ খুলে একে একে সকলের মুখের দিকে তাকায়। সবাই তার দিকেই তাকিয়ে আছে। সর্বশেষ ইনায়া মেঘের দিকে তাকাল। মেঘ তার দিকেই তাকিয়ে আছে। মেঘের দৃষ্টি শান্ত। প্রেয়সীকে নিজের করে পাওয়ার এক আকাশ সমান স্বপ্ন নিয়ে বিয়েতে বসেছে। মেঘ আজ কিছু বলবে না। শুধু দেখবে। এত বছর একটু একটু করে একতরফা ভালোবেসে এসেছে। এত দূর যখন এসেছে তখন নিশ্চয়ই তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তাসলিমা চৌধুরী ইনায়ার হাত ধরে বলেন, মা রে আর দেরি করিস না। এবার কবুল বলে দে। ইনায়া চোখ বন্ধ করে 3 বার কবুল বলে দেয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলেন। মেঘের ঠোঁটের কোণে হাসি। তার এতদিনের ভালোবাসা বৃথা যায়নি। তার ভালোবাসা আজ পূর্ণতা পেল। মেঘের মন জুড়ে প্রশান্তি ছেয়ে যায়। অতঃপর রাতের ডিনার শেষ করে সবাই। কাজী সাহেব রাতের খাবার খেয়ে চৌধুরী বাড়ি থেকে বের হন। দেখতে দেখতে রাত গভীর হয়। মর্ম অনেক আগে ঘুমিয়ে গেছে। বাড়ির সকলে শুয়ে পড়েছে। ইনায়া নিজের রুমেই ছিল। এখন সে মেঘের রুমে এসেছে। মেঘের রুমে পা বাড়ায়। ইনায়ার শরীর কেঁপে ওঠে। এতদিন যাকে ভাইয়া বলে এসেছে আজ থেকে সে তার স্বামী। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ইনায়ার জন্য অপেক্ষা করছে। মর্ম তার রুমেই ঘুমিয়েছে। ইনায়া বিছানায় গিয়ে মর্মকে জড়িয়ে ধরে অসংখ্য চুমু খায়। চোখ বন্ধ করে মেয়ের মুখের সাথে মুখ লাগিয়ে থাকে। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে বেলকনিতে যায়। মেঘ বেলকনির রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। ইনায়া ধীর পায়ে মেঘের পাশে গিয়ে দাঁড়ায়। নিজের পাশে কারোর অস্তিত্ব বুঝতে পেরে ঘুরে তাকায় মেঘ। মেঘের মতো ইনায়া ও রেলিং ধরে দাঁড়ায়। দুজনেই চুপ। ইনায়ার অস্বস্তি হচ্ছে। হওয়ারই কথা। স্বাভাবিক হতে একটু সময় তো লাগবেই। মেঘ একটু গলা ঝেড়ে বলল, ইনায়া। ইনায়া ঘাড় বাঁকিয়ে তাকাল। মেঘ ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়া আবার সামনে তাকিয়ে বলল, বলো। মেঘ কিছুটা ইতস্তত বোধ করে বলল, আমি জানি তোর মানিয়ে নিতে সময় লাগবে। যত সময় লাগবে নে। আমার কোনো প্রবলেম নেই। আমার শুধু একটাই চাওয়া। আমার হাত ছাড়িস না। যদি ছাড়িস তাহলে আমি মরে যাব। মেঘের কথায় চমকে ওঠে ইনায়া। মেঘ আবার বলল, বিয়ে শুধু দুটি হৃদয়ের মিল নয়, এটা 2 আত্মার পবিত্র বন্ধন, আল্লাহর নামে স্থাপিত। ইনায়া মৃদু হাসে। মেঘ ফের বলল, কিছু বলছিস না যে? আসলে মেঘ ভাইয়া আমি কি বলব বুঝতে পারছি না। আমার কেমন একটা লাগছে। মেঘ মেকি রাগ দেখিয়ে বলল, শোনো, আজ থেকে ভাইয়া বলে ডাকবি না। তোর এই ভাইয়া ডাক শুনলে আমার খুব রাগ হয়। ইনায়া হেসে বলে, তুমি তো আমার ভাইয়াই হও। দেখ, রাগাস না। তুই ভুলে যাস না। আজ থেকে আমি তোর স্বামী। ইনায়া শীতল চাহনিতে মেঘের দিকে তাকায়। সহসা মেঘ বলল, তোমাকে একটু জড়িয়ে ধরব। ইনায়া চমকাল। কিছু বলল না। মেঘ ইনায়াকে জড়িয়ে ধরে। ইনায়া কেঁপে ওঠে। মেঘ ইনায়াকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে।
এতটাই শক্ত করে চেপে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কতক্ষণ হলো জানে না তারা। ইনায়াও কিছু বলেনি। মেঘ ইনায়াকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। তারপর বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ইনায়া শুধালো, তুমি ঘুমাবে না? একটু পর। তুই গিয়ে শুয়ে পড়। আমিও থাকি। আমার ঘুম আসছে না। আচ্ছা থাক। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। তারপর দুজনে ঘুমানোর জন্য বেলকনি থেকে রুমে আসে। মর্মকে মাঝে দিয়ে দুজন দুপাশে শুয়ে পড়ে। চলবে। আসসালামু আলাইকুম। কি লিখেছি নিজেও জানি না। আজকের পর্বটার জন্য সবাই অপেক্ষা করছেন। সেজন্য দিলাম। না হলে আজ দিতাম না। প্রচণ্ড মাথা ব্যথায় এই কদিন আমার অবস্থা খুবই খারাপ। পর্বটা ছোট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করবেন। রিচেক দেওয়া হয়নি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাশানি তুই। লেখনীতে ছুনিয়া তাবাচ্ছুম অনি। পর্ব ২০। নতুন সকালের সূচনা হয়। গভীর ঘুমে আচ্ছন্ন মেঘ ইনায়া। মর্ম ঘুম থেকে উঠে মাঝখানে বসে আছে। একবার ইনায়ার দিকে তাকাচ্ছে তো একবার মেঘের দিকে। ছোট্ট মর্ম কি করবে বুঝতে না পেরে আচমকা চিল্লিয়ে কেঁদে ওঠে। সহসা এমন হওয়ায় ধরফরিয়ে ওঠে মেঘ ইনায়া। ইনায়া কিছু বলার আগেই মেঘ মর্মকে নিজের কাছে নিয়ে বলল, কি হয়েছে মা? কাঁদছ কেন? কোথায় ব্যথা পেয়েছ পাপাকে বলো। মেঘের কথায় যেন আহ্লাদে আধখানা হয়ে যায় মর্ম। মেঘের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদে। ইনায়া ফ্যালফ্যাল করে দুজনের দিকে তাকিয়ে আছে। ইনায়া হাত বাড়িয়ে মর্মকে কাছে ডাকে। মর্ম মাথা ঝাঁকিয়ে না বলে। ইনায়া ভ্রু কুঁচকে তাকায়। মর্ম ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমি পাপার কাছে থাকব। পাপার আদর খাব। মর্মের কথায় ইনায়া আকাশ থেকে পড়ল। ইনায়া অবাক হয়ে বলল, বাহ, আমাকেই ভুলে গেলি মর্ম। আমি তোর মাম্মাম মর্ম। আমার কাছে আসবি না? মেঘ মিটিমিটি হাসছে। মর্ম মেঘের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইনায়া কিছু না বলে বিছানা থেকে নেমে সোজা রুম থেকে বের হয়ে যায়। ইনায়ার যাওয়ার দিকে তাকিয়ে মেঘ হাসছে। মেঘের সাথে তাল মিলিয়ে মর্ম হাসছে। মেঘ মর্মর গাল টেনে দিয়ে বলল, মাম্মাম কিন্তু খুব রেগে গেছে মা। মর্ম খিলখিল করে হেসে দেয়। মেঘ মর্মকে নিয়ে ওয়াশরুমে গিয়ে মর্মকে ফ্রেশ করিয়ে দেয়। তারপর রুমে রেখে মেঘ ফ্রেশ হতে যায়। মর্ম গুড গার্ল হয়ে বসে আছে। মেঘ একটু পরে ফ্রেশ হয়ে ফিরে এসে মর্মকে নিয়ে রুম থেকে বের হয়। সর্বপ্রথম ইনায়ার রুমে যায়। ইনায়া সবে ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা চিরুনি করবে। তখনই রুমে আসে মেঘ। মর্ম বলল, মাম্মাম আমার চুল বেঁধে দাও। ইনায়া মেকি রাগ দেখিয়ে বলল, আমার কাছে কেন আসছিস? যা না পাপার কাছে যা। পাপা চুল বেঁধে দিবে। ইনায়ার কথায় মর্ম ঠোঁট উল্টে কাদো কাদো চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। অতি আবেগী হলে যা হয় আর কি। মর্ম কেঁদে দেয়। সহসা এমন হওয়ায় চমকে ওঠে দুজনেই। ইনায়া চিরুনি ফেলে মর্মকে নিজের কোলে নেয়। ইনায়া সান্ত্বনার সুরে বলল, কাঁদে না মা। মাম্মাম তো তোমাকে মজা করে বলেছে। মাম্মামের কথায় কাঁদতে হয় মা। মর্ম ফুপিয়ে বলল, আমি পাপার কাছে যাব, তুমি পচা। ইনায়ার মেজাজ সত্যি এবার খুব খারাপ হয়ে যায়। যাকে সে এতগুলো বছর নিজের মতো করে মানুষ করল, আজ সেই কিনা তাকে ছাড়া আরেকজনকে তার থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। মেঘ ফট করে হেসে ফেলে। ইনায়া রাগী দৃষ্টিতে তাকায়। মেঘ হাসি থামিয়ে চুপসে যায়। মেঘ ইনায়ার কাছে এগিয়ে আসল। তারপর আস্তে করে বলে, দেখলি মর্মর একটা বাবার প্রয়োজন ছিল ইনায়া। এতদিন যা তুই ওকে দিতে পারিসনি, আজ বাবা হিসেবে আমি ওকে সেই জিনিসগুলো দেব। মামাই হয় আর বাবা বাবাই হয়। কেউ কারোর জায়গা কোনো দিন ও নিতে পারে না। দিন শেষে একটা বাচ্চার বাবার প্রয়োজন হবেই। এটাই হয়ে আসছে ইনায়া। বাবার মতো কেউ হয় না আর মায়ের মতো ও কেউ হয় না। দুজন মানুষই দরকার পড়ে একটা মেয়ের। ইনায়া শুনল। কিছু বলল না। মেঘ ভুল কিছু বলেনি। যা বলেছে সব সত্যি। সে চাইলেই মর্মকে বাবার ভালোবাসা টাহ দিতে পারত না। মর্ম মেঘকে যেভাবে নিজের বাবা মনে করে কাছে টেনে নিচ্ছে আর মেঘ ও যেভাবে মর্মকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে, সত্যি বিষয়টা খুবই ভালোর।
এখন মনে হচ্ছে তার মেয়েটা একটা বাবা পেয়েছে। ইনায়া সয়ত্নে চোখের পানি মুছে নেয়। তারপর হালকা হেসে বলল, তুমি ঠিকই বলেছ। আমার মেয়েটাকে আমি কখনোই বাবার ভালোবাসা দিতে পারতাম না। সবকিছু পারলেও এই একটা জিনিসের অভাব কখনোই পূরণ করতে পারতাম না আমি। মেঘ ইনায়ার কোল থেকে মর্মকে নেয়। তারপর একটা টুলের উপর বসিয়ে দেয়। টেবিল থেকে চিরুনি নিয়ে মর্মর মাথা আছড়িয়ে দেয়। তারপর সুন্দর করে দুপাশে উঁচু করে চুল বেঁধে দেয়। ইনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের চুল বাঁধা দেখছিল। মেঘ যে এত সুন্দর চুল বাঁধতে পারে তা কসমিনকালেও ভাবেনি ইনায়া। ইনায়া অবাক হয়ে বলল, বাহ, তুমি তো খুব ভালো চুল বাঁধতে পারো। শিখলে কিভাবে? বাই দ্য ওয়ে, তুমি কি আগে কখনো কোনো মেয়ের চুল বেঁধে দিছ এভাবে? লাস্টের কথা ভ্রু নাচিয়ে বলল ইনায়া। মেঘ ইনায়ার কথা শুনে বাঁকা হেসে বলে, বাই এনি চান্স যদি কোনো মেয়ের চুল বেঁধে থাকি তাহলে? ইনায়া মুখ কালো করে বলল, তুমি না আমাকে ভালোবাসতে? তাহলে? আর ইউ জেলাস? ইনায়া মুখ বাঁকিয়ে বলল, মোটেও না। আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। আগে কখনো এত সুন্দর করে চুল বাঁধতে দেখিনি তাই। জানি তো। মর্ম টুলের উপর বসে বলল, তোমরা দুজন কি শুধু গল্পই করবে নাকি আমাকে নিচে নিয়ে যাবে? আমার তো খিদে পেয়েছে। খাবো আমি। মেঘ মর্মকে কোলে নিয়ে বলল, চলো মা, আমি আর তুমি একসাথে খাবো। চলো পাপা। অতঃপর 3 জনে একসাথে নিচে নামে। সকাল 9টা। সকালের নাশতা করার জন্য সবাই টেবিলে বসেছে। তাসলিমা চৌধুরী আর ফিরোজা চৌধুরী খাবার দিচ্ছেন। ইনায়া মর্মকে খাইয়ে দিতে চাইলে মর্ম না করে দেয়। সে নাকি নিজের হাতে নাস্তা করবে। মেয়ের আবদার মেনে নেয় ইনায়া। সানায়া ভার্সিটির রাস্তা দিয়ে হাঁটছে। তার সাথে সঙ্গ দিচ্ছে তার বান্ধবী সাথী, 2 বান্ধবী গল্প করছে আর হাঁটছে। মাঝে বেশ কয়েকদিন সানায়া ভার্সিটি আসে না। বোনের বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিল। বিয়েটা যতই ঘরোয়াভাবে হোক না কেন, বিয়ে তো বিয়েই। সানায়া প্রায় ভার্সিটির কাছেই চলে এসেছে। তখনই কোথা থেকে একটা ছেলে তাদের সামনে চলে আসে। সহসা এমন হওয়ায় ঘাবড়ে গেল দুজন। ছেলেটার গড়ন দেখে তাদের জুনিয়র মনে হচ্ছে। কিন্তু তাদের কাছে কেন এসেছে? মনে মনে আওড়ায় সানায়া। সানায়া ভদ্রভাবে জিজ্ঞেস করে, আপনি কে? আর হুট করে আমাদের সামনে আসার কারণ কি? ছেলেটা লাজুক হেসে বলল, হুট করে সামনে আসার জন্য সরি ভাবি। ভাবি সম্বোধন শুনে 2 বান্ধবী একে অপরের দিকে তাকাল। মানে তারা কিছুই বুঝল না। সানায়া তেজি গলায় বলল, ভাবি মানে? কী সব আবোলতাবোল বকছেন আপনি? ছেলেটা মাথা চুলকে বলল, সরি আপু, বলতে গিয়ে ভাবি সম্বোধন করে ফেলছি। কিছু মনে করবেন না আপু। আর আমি আপনাদের ছোট, তাই তুমি করে বললে ভালো লাগবে। সাথী চিল্লিয়ে বলল, কে রে ভাই তুই? হুট করে সামনে এসে নাটক করছিস কেন? কারণ তোমাকে আমার ভাবি বানাবো। ছেলেটার কথায় সাথী হা হয়ে যায়। ছেলেটা এসব কি বলে? তাদের 2 বান্ধবীকে কি পাগল মনে হয়? দুজনকেই ভাবি ডাকে। সানায়া সাথীকে বলল, আহ সাথী, চিল্লাছিস কেন? আর ভাই তুমি কে? আর আমাদের কাছে তোমার কি কাজ? ছেলেটা কিছু না বলে পকেট থেকে একটা লাল গোলাপ আর একটা চিরকুট সানায়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য পাঠিয়েছে। এখানে আপনার সব প্রশ্নের উত্তর আছে। বলে চলে গেল ছেলেটা। সানায়া অবাক হয়ে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। চলবে।